হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 18 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে ডিটেলসলি কিছু বলতে যাবো না, এত ডিটেলস পড়া যেহেতু টাইম নেই, যেহেতু সামনে এক্সাম। আর আজকে ক্লাসে স্পন্সর বলতে পারেন, স্পন্সর না আসলে, সে একটা অনেক বড় হেল্প করছে। সে হচ্ছে আশরাফ নাবিল। আমার একটা টাচ প্যাড গিফট করছে, যার কারণে মনে করেন যে ক্লাস নেওয়াটা আমার পক্ষে আরও ইজি হয়ে যাচ্ছে এবং আপনাদের বুঝাইতে আমার আরও বেশি সুবিধা হইতেছে। এখানে ফার্স্টে যেটা আমরা দেখব যে আপনার কোশ্চেন হতে পারে যে টুলস অফ অ্যানালাইসিস অথবা ডিসক্রাইব দ্য টেকনিক অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার আসতে পারে এক্সামে। তো এটার থিওরি লিখতে লাগবে আপনার। তিন ভাগ রয়েছে: হরিজন্টাল, ভার্টিক্যাল, রেশিও। এই তিনটাকে দেখে এটাকে ডিসক্রাইব করতে হবে এবং এই রেশিওকে আবার তিন পার্টে পার্ট করা হয়েছে, যেটা একটা হচ্ছে লিকুইডিটি, প্রফিটেবিলিটি, সলভেন্সি। এই ভিডিও দুই পার্টে হবে। ফার্স্ট পার্টে আমরা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো, দেন লিকুইডিটির সম্পর্কে জানবো। আর সেকেন্ড পার্টে হবে প্রফিটেবিলিটি, সলভেন্সি নিয়ে। তো ফার্স্ট পার্টটা একটু তুলনামূলক বড়ই হবে। এখন আমরা আসছি হরিজন্টাল অ্যানালাইসিস। এটাকে একটু বড় করা দরকার। ঠিক আছে, হ্যাঁ। হরিজন্টাল অ্যানালাইসিস অলসো কল্ড ট্রেন্ড অ্যানালাইসিস, এটাকে ট্রেন্ড অ্যানালাইসিস বলা হয় এবং এর পারপাস টু ডিটারমাইন দ্য ইনক্রিজ অর ডিক্রিজ, আপনার প্রফিট হচ্ছে না লস হচ্ছে এটা কাউন্ট করার জন্যই মূলত অ্যানালাইসিস করা হয়। হরিজন্টাল অ্যানালাইসিস কোন কোন জিনিসের উপর করা হয়? একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ রিটার্ন আর্নিং। এখানে একটা ম্যাথ দেখি, যে এখানে ফার্স্টে বলা হয়েছে যে আপনার হচ্ছে 2012 সালের ইভেন্ট আছে আর 2013 সালের ইভেন্ট আছে, বা আমরা ট্রানজাকশন বলতে পারি। তো এখানে যে অ্যামাউন্টটা আপনার হচ্ছে 13 সাল থেকে 2012 সালে আমরা কি করলাম, ডিফারেন্সটা করলাম, আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর অ্যামাউন্ট কত হলো? 75,000। তো 75,000কে আমরা এখন 75,000কে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে আমার 2013 সালের যদি আমরা হরিজন্টাল অ্যানালাইসিস করি, তাহলে আমার করতে হবে 2075, মানে 75,000 টাকাকে প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ার কত? 2012 সাল। 12 সালের যে কারেন্ট অ্যাসেট আছে সেটা দিয়ে আমরা ভাগ করতে হবে। দ্যাট মিনস আপনার হচ্ছে অ্যামাউন্টটাকে প্রিভিয়াস ইয়ারের দিয়ে ভাগ করতে হবে। এখানে দেওয়া আছে, দেখেন। ভাগ করার পর যে পার্সেন্টেজটা বের হবে সেটাই আপনার এখানে একটা অ্যান্সার লিখে থাকার কথা। শর্ট টেকনিক, কই শর্ট টেকনিক? আচ্ছা, এখানে আপনি একটা জিনিস দেখেন যে আমরা ক্যালকুলেশন করে দেখাই আপনাকে। ক্যালকুলেটর, এখানে কি বললাম যে আপনার অ্যামাউন্টটাকে, অ্যামাউন্ট কত? 2 লাখ। আমরা এটার অ্যান্সার বের করার চেষ্টা করবো, 15%টা। তো অ্যামাউন্ট হচ্ছে 2,40,000। 2,40,000কে আমরা কী দিয়ে ভাগ করবো? প্রিভিয়াস ইয়ার, মানে যে আমরা 13 সালে যেহেতু বের করতেছি, তাহলে আমরা ভাগ করব এই সালটা দিয়ে, এটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করছি কত? এক 15,95,000 ভাগ করলাম, একটা ভ্যালু আসলো। এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করবো যাতে এটা পার্সেন্ট আসে। তাহলে কত হলো? 15.04, 15.0 বের হয়ে গেল। এইভাবে যতগুলো আমরা পার্সেন্টেজ বের করব আর অ্যামাউন্ট বের করব, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। যে দুইটা ইয়ারের মধ্যে ডিফারেন্স কত এবং এই ডিফারেন্সের পার্সেন্টেজ কত, এটাকে হরিজন্টাল অ্যানালাইসিস বলা হয়। এইভাবে আমরা সবগুলো ম্যাথ করতে লাগবে।
এটা হচ্ছে ভার্টিকাল অ্যানালাইসিস। ভার্টিকাল ক্ষেত্রে কমন সাইজ অ্যানালাইসিসও বলা হয়। কি বলা হয়? কমন সাইজ অ্যানালাইসিস। আসলে এটা কি কি কাজে ইউজ করা হয়? অন অ্যান ইনকাম স্টেটমেন্ট উই মাইট সে দ্যাট সেলিং এক্সপেন্সেস আর 60% অন নেট সেলস। আমরা যে কথাটা বলি এটা আসলে কীভাবে বের করি এবং কই থেকে বের করি? ব্যালেন্স শিট থেকে বের করি আর ইনকাম স্টেটমেন্ট থেকে বের করি। ভার্টিকাল অ্যানালাইসিস। ভার্টিকাল কি করতে হবে? আপনার হচ্ছে যে ওটা 2টা বছরের অন্তর থেকে আমরা অ্যামাউন্ট বের করছিলাম, সে অ্যামাউন্টটাকে আমরা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার দিয়ে ভাগ করার পর সে পার্সেন্ট বের করছিলাম। বাট এক্ষেত্রে কী হবে? প্রত্যেকটা বছরের যে আপনার অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট থেকে আপনার পার্সেন্টেজটা বের করতে হবে। আর কীভাবে করব? তো এখানে এখানে ফার্স্ট অফ অল 2013 সালেরটা দেখি। এখানে যে আমরা অ্যান্সার করব, এখানে 3টা পার্ট। একটা হচ্ছে অ্যাসেট পার্ট, একটা হচ্ছে লায়াবিলিটি পার্ট, আর একটা হচ্ছে ইকুইটি পার্টস। ওনার ইকুইটি বা স্টক হোল্ডার ইকুইটি পার্টস বলতে পারি। তো এই 2টা পার্টের ক্ষেত্রে ইউজ করা হবে যে মেইন সূত্র, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যামাউন্টকে, এই যে অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট আমরা দেখতেছি সেই অ্যামাউন্টকে ভাগ দিতে হবে কি দিয়ে? টোটাল অ্যাসেট দিয়ে। টোটাল অ্যাসেট দিয়ে আমরা এখানে ভাগ দেব। শর্টে লিখি টিএ। টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটার সাথে 100 গুণ করে দিলে আমাদের ওই বছরের ওই পার্টিকুলার পার্সেন্টেজ হবে। যেমন প্রমাণস্বরূপ দেখতে পারি আমরা এখানে যে এখানে 18,35,000কে দিয়ে আমরা সেই জিনিসটাকে যদি আবার ভাগ দিই, তাহলে ভাগশেষ আসতেছে, ভাগফল আসতেছে 1 দিয়ে 100 গুণ করলে 100%। লাইবিলিটির ক্ষেত্রে কি করব? লাইবিলিটির ক্ষেত্রে কি তাহলে আমরা অ্যামাউন্ট থেকে টোটাল লাইবিলিটি ভাগ করব? না, আমরা লাইবিলিটির ক্ষেত্রেও যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্ট থেকে আমরা টোটাল লাইবিলিটি বাদ না দিয়ে টোটাল অ্যাসেট বাদ দেব। অ্যামাউন্ট ভাগ টোটাল অ্যাসেট। তারপর যে অ্যান্সারটা আসবে ওটার সাথে কি করব? ধরলেন একটা এক্স আসলো, এক্স এর সাথে 100 গুণ করে দেবো, তাহলে কি বের আসবে? আমাদের পার্সেন্টেজটা বের আসবে। স্টক হোল্ডার ইকুইটিতে কি করতে হবে? স্টক হোল্ডার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টকে আপনার হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, টোটাল যে স্টক হোল্ডার ইকুইটি আছে, টোটাল লায়াবিলিটি স্টক হোল্ডার ইকুইটি, সেটা দিয়ে আপনার কি করতে হবে? বাদ দিতে হবে। আমি কি কোনো মিস্টেক করলাম? আচ্ছা, ক্যালকুলেশন করে দেখি। আর মেবি এখানে টোটাল লাইবিলিটি আপনার হচ্ছে যে ইয়াতে ভাগ হবে, কারণ এ রুলস হচ্ছে ইকুয়াল টু যেহেতু এলই। আচ্ছা, আবার ক্যালকুলেশন করে দেখি। 8,32,000 ভাগ, আমরা আগে লাইবিলিটিতে ভাগ দেই 18,35,000। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, ইন অফ দ্য রেজাল্ট তো একই হইতেছে আপনার। আপনি অ্যাসেট দিয়ে ভাগ দেন অথবা টোটাল লায়াবিলিটি অথবা স্টক হোল্ডার দিয়ে ভাগ দেন, একই জিনিস। আপনি এখানে অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেট থেকে ভাগ দিতে পারেন, অথবা হচ্ছে যে লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার টোটাল যেটা সেটা তো ভাগ দিতে পারেন। বিকজ অফ এ ইকুয়াল টু যেহেতু এলই, এল এ ইকুয়াল টু যেহেতু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, তো আপনার ওই যেটা আসবে এও সেটা আসবে। তো আপনি টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দেন না লায়াবিলিটি প্লাস টোটাল ইকুইটি ভাগ দেন, সেমই আসবে, কারণ দুটার অ্যামাউন্ট সবসময় সেম হয়। তো অত কিছু মনে না রেখে সোজা কথা, সোজা সাপটা কথায় বলে দেই যে যতগুলো অ্যামাউন্ট আছে, যতগুলো যে অ্যামাউন্ট আছে সবগুলোকে আপনি টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দেবেন। দিয়ে দিয়ে যেটা যেটা অ্যান্সার আসবে, এক্স আসলো, দিয়ে 100 গুণ করে দেবেন। ফিনিশ অ্যান্সার। একটাই সূত্র এখানকার, অ্যামাউন্ট ভাগ টিএ, যেটা অ্যান্সার হবে সেটা 100 গুণ। ভার্টিক্যালের সহজ এটা। এগুলো পরীক্ষায় আসার পসিবিলিটি খুবই কম, যেহেতু একটা ম্যাথে দেবে। তো যেটা দিতে পারে সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস যেটা 3 ভাগে ভাগ করা হয়েছে: লিকুইডিটি, প্রফিটেবিলিটি, সলভেন্সি। লিকুইডিটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তার আগে যদি টাইম থাকে এটা পড়ে নিন। নট এভরি মিনিংফুল, আপনার হচ্ছে ইন্ট্রা কোম্পানি কোম্পানিজ, তো হচ্ছে ইন্ডাস্ট্রি এভারেজ কোম্পানিজ, তারপর হচ্ছে ইন্টার কোম্পানি কোম্পানিজ কম্প্যারিজনস। আরে উল্টা কি বলতেছি। রেশিও অ্যানালাইসিস
লিকুইডিটি রেশিও, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কালার চেঞ্জ করি। একটা হচ্ছে কারেন্ট রেশিও, একটা হচ্ছে এসিড টেস্ট রেশিও, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, একটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। আমরা এই দুইটা পার্টের মধ্যে আমরা কি করব, রেশিও বের করব। আর এই দুইটা পার্টের মধ্যে আমরা বের করব হচ্ছে টাইমস, মানে কত জলদি বা কয় দিনের মধ্যে আমরা টাকা রিকভারি করি। তো ফার্স্টে যে কারেন্ট রেশিও বলেছে, যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেব। সোজা এখানে কারেন্ট অ্যাসেট কত দেওয়া আছে, 1 লক্ষ 10,20,000, এটাকে আমরা ভাগ দেব কারেন্ট লাইবিলিটি দিয়ে 3,40,500 দিয়ে ভাগ দেবো, যেটা আসবে সেটাই অ্যান্সার। এখানে দেখেন 1,20,000কে 3,40,000 ভাগ দেওয়ার পর 2.36 আসছে। আমরা ভাগ দিয়ে একেবারে দশমিকে নিয়ে আসবো না, এটা আমরা মূলত করবো হচ্ছে কাটাকাটি। কাটাকাটি করলে কত হয়, 2.96, আর নিচে থাকে কত, 1। তো এটাকে ভাগ দেওয়ার পর এটা থাকে, যেটা বের হলো আমাদের কি, রেশিও। রেশিওকে আলাদা করার জন্য আমরা ইস টু ইউজ করি, দুটো ডট। এখানে কি বোঝাচ্ছে, 2.96:1 দ্বারা আসলে কি বোঝায়, যে প্রত্যেক এই ডাইন সাইডেরটা কি, এটা হচ্ছে লাইবিলিটি না? তো প্রত্যেক $1 লাইবিলিটির জন্য আমার কারেন্ট অ্যাসেট কত, 2,96,000। তো টাইম টাইম থাকে না, প্রচুর টাইম থাকে, এটা পড়ে নাহলে পড়া দরকার নেই। অ্যাসিড টেস্ট রেশিও, এটাকে আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিও, তো কুইক রেশিও সিস্টেমটা কি, কুইক রেশিও প্রত্যেকের একটা পার্টিকুলার ফর্মুলা আছে। এখানে হচ্ছে ক্যাশ প্লাস শর্ট টার্মস ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল। কি কি তিনটা জিনিস যোগ করতে হবে, ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। সোজা কথা, স্যার যে কোশ্চেনটা দিবে সেইটার ফার্স্টের তিনটা আমরা যোগ করব। যোগ করার পরে কারেন্ট লায়াবিলিটি দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। আর এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে আপনার টোটাল যে অ্যাসেটটুকু আছে, টোটাল অ্যাসেট, সেই টোটাল অ্যাসেট থেকে, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে বাদ দিতে হবে ইনভেন্টরি, আর প্রিপেড এক্সপেন্স। এটা বাদ দিলে এই সেম জিনিসটাই হয়, তিনটা যোগ করা আর টোটাল থেকে দুটো বাদ দেওয়া, দুটার মানে একই দিয়ে, ওটা দিয়ে আপনার কি করতে হবে, কারেন্ট লাইবিলিটি ভাগ দিতে হবে। দিলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাসিড টেস্ট রেশিও। দেখেন তিনটা যোগ করার পরে কারেন্ট লাইবিলিটিতে ভাগ দিছে, আপনার অ্যাসিড টেস্ট রেশিও চলে আসছে। আহার চ্যাপ্টারটা ইজি আছে, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখন আমরা আসি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। টার্নওভার মিনস যে আমরা কত দিনে সেই জিনিসটা রিকভার করতেছি বা ফেরত পাইতেছি, সেটাকে টার্নওভার মিন করছে। এখানে নেট ক্রেডিট সেলস, এখানে নেট ক্রেডিট সেলস যেটা আছে, এটা অনেক সময় নেট ক্রেডিট সেল বের করতে থাকে, দেখা যাচ্ছে যে নেট সেলস দেওয়া আছে, আর হচ্ছে যে রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স মাইনাস করা হয়নি, বা ডিসকাউন্ট মাইনাস করেনি, সেটা মাইনাস করার পর নেট ক্রেডিট সেলস বের করতে লাগে। করার পর এভারেজ নেটস অ্যাকাউন্ট রিসিভেবল, এই এভারেজ যে আমরা বের করব, সেটা বের করার ফর্মুলা কি, যে অ্যাকাউন্ট রিসিভেবল স্টার্টিংয়ে যেটা থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল স্টার্টিংয়ে যেটা থাকবে, ওটার সাথে অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিংটা মানে ইন্ডিংয়ে যেটা থাকবে, সেটা যোগ করার পর 2 দিয়ে ভাগ দেব। তো এখানে তাহলে আমরা যে 13 সালের উপর যেহেতু আমরা ম্যাথটা করতেছি, তাহলে এটা স্টার্টিংয়ে অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, 2,30,000। আর 2012 এন্ডিংয়ে কত আছে, মানে 2012 সালে কত লাস্ট ছিল, কত ছিল, 1,80,000। এই দুটাকে যোগ দেওয়ার পরে আমরা এটাকে ভাগ দিয়ে দেবো। দেখেন 1,80,000, 2,30,000 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেওয়ার পর সেটা বেড়েছে 2012 সালে। এখানে 1,80,000 টাকা যেহেতু স্টার্টিং, প্রিভিয়াস ইয়ার মেবি 2 লক্ষ টাকা ছিল, এটা কোশ্চেনে দেওয়া দেওয়া থাকবে, ভাগ দেওয়ার পরে আমরা এটা অ্যান্সার বের করে নেবো। এখন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করলাম কত, 10.2 টাইমস। টাইমসটা লিখতে লাগবে, নাহলে স্যার মার্ক কাটতে পারে। তো 10.2 টাইমস, সেটা এখন 365 দিন দিয়ে দিনকে দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বের হবে 35.78। প্রায় এটা হচ্ছে অলমোস্ট 5 উইকের মতো। তো 5 উইকের মধ্যে সে টাকাটা রিকভার করে নিচ্ছে, বা টাকাটা সে নিয়ে নিচ্ছে।
অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ছিল, মানে কাস্টমার কাছে টাকা পাইতো, সেহেতু সে 5 উইকের মধ্যে সে টাকাটা ব্যাক করে কাস্টমার কাছ থেকে তুলে নিতে সক্ষম হয়েছে। তো এটা আমরা আসলে কেন বের করি, যে এটাতে একটা বিজনেস বোঝা যায়। তো 2012 সালে আপনার 9.7 টাইমস লাগছিল, আর 2013 সালে 10.2 টাইমস লাগছিল, মানে 2012 সালের থেকে 2013 সালের আপনার পয়েন্টটা বেশি। দ্যাট মিনস আপনি খুব তাড়াতাড়ি টাকাটা নিতে পারছেন। আর 2012 সালে কি হয়েছে, যে আপনার কাস্টমার কাছ থেকে টাকাটা ফেরত নিতে আপনার প্রচুর টাইম লেগেছিল। এটার দুইটার ডিফারেন্সে, যে এটার পয়েন্ট সবসময় বেশি হলে যে ভালো এমনটা না, এটা 10.2 টাইমস না হয়ে যদি আপনার 78 হতো বা 68 হতো, এটা আপনার বিজনেসের জন্য খারাপ। দ্যাট মিনস আপনি কাস্টমারের উপর ফোর্স করে গালিগালাজ করে টাকা তুলতেছেন, এটা মিন করে। রেশিওর একটা লিমিট থাকা দরকার, সেই লিমিট অনুযায়ী এটা ঠিক আছে। আর সেম ইনভেন্টরি তো সেম একই জিনিস। ইনভেন্টরি টার্নওভারে আপনার হচ্ছে যে টোটাল ইনভেন্টরি থেকে, যে কস্ট অফ গুডস সোর্স থেকে যে আপনার টোটাল ইনভেন্টরিটা বের করবেন, প্রিভিয়াস ইয়ারের এই বছর রানিং ইয়ারের ইনভেন্টরি এবং প্রিভিয়াস ইনভেন্টরি দুটো যোগ করার পরে সেটাকে 2 দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পর আমাদের এভারেজ ইনভেন্টরিটা বের হয়ে আসবে। সেটা কস্ট অফ গুডস সোর্স, যেটা আমরা যেই বছরটা বের করছি সেই বছরের থেকে ওটা ভাগ দিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 2.3 টাইমস সেম হচ্ছে 300, যদি আমাদের বলা হয় যে কত দিনের মধ্যে রিকভারি করছে, সেম 365 দিনকে দিয়ে ওটা ভাগ দেওয়ার পরে, তাহলে 159 দিনে সে টাকাটা কি ইনভেন্টরি কি করছে, টার্ন ওভার করছে। এটা আমরা শিখবো হচ্ছে পার্ট 2 এর ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, কভার করেন। আল্লাহ হাফেজ।